নমস্কার উপস্থিত দর্শক মণ্ডলী এবং আয়োজক কমিটির সমস্ত সদস্যগণকে পরশমণি যাত্রায়ণের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। একটি আনন্দ সংবাদ, আমাদের আরো একটি যাত্রা সংস্থা নয়নমণি অপেরার এবছরের চ্যালেঞ্জ সৃষ্টিকারী যাত্রাপালা উৎপল রায় রচিত যাত্রা দ্রোণাচার্য, রঞ্জন কুমার নির্দেশিত ভিলেন টাইগার বাবলু পড়িয়া, গায়িকা নায়িকা মিস অনন্যা ও বলিষ্ঠ নট সুনীল সুন্দর অভিনীত পদ্ম পাতায় ভাসছে পরি, পদ্ম পাতায় ভাসছে পরি। আরেকটি সংবাদ, কলকাতা, নন্দকুমার, বেলদা যে কোনো যাত্রা দল এবং বিচিত্রা অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন ত্রিশক্তি যাত্রা বুকিং অফিস। যোগাযোগ পূর্ব গুরগ্রাম, ভগবানপুর, পূর্ব মেদিনীপুর। প্রোপাইটার প্রবোধ ঘোড়াই। ফোন নম্বর 7872067434। নাটক শুরু পূর্বে কয়েকটি বিশেষ ঘোষণা। যে সমস্ত খুঁটিতে আমাদের মাইকের হর্নগুলি বাঁধা আছে, দয়া করে কেউ হেলান দিয়ে বসবেন না বা এদিক ওদিক ঘোরাবেন না, তাতে আপনাদের নাটক শুনতে ও আমাদের শোনাতে অসুবিধা হতে পারে। কমিটির কাছে বিশেষ অনুরোধ, যাত্রা চলাকালীন আপনাদের প্রচার মাইকটি দয়া করে বন্ধ রাখবেন। প্রয়োজনে সাজঘরে ম্যানেজার বাবুর সাথে যোগাযোগ করবেন। যাত্রা চলাকালীন সাজঘর থেকে মঞ্চে যাওয়ার রাস্তাটি পরিষ্কার রাখবেন। নাটকের শেষ দৃশ্য শেষ না হওয়া পর্যন্ত দয়া করে কেউ আসন ত্যাগ করবেন না। ঘোষণাগুলি এখানেই শেষ হলো। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের পাদ মাথায় নিয়ে 1427 বঙ্গাব্দের পরশমণি যাত্রা ইউনিটের আজকের পালা প্রযোজনা হোম মিনিস্টার বৌমা। রচনা মঞ্জিল ব্যানার্জি, নির্দেশনায় যাত্রা দ্রোণাচার্য রঞ্জন কুমার, আলো ধ্বনি ডিশ সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে নিপেন জানা ও মিস্টার রোমিও, আবহ মাখন মাইতি, উপেন রাউত, নৃত্যে মি সাগরিকা, শ্রেষ্ঠাংশে বলিষ্ঠ নট মলয় নাগ, গ্রামার করিমেশ রাঙা, প্রতিভাময়ী বিবেশা মান্তি, হাসির অ্যাটমম চঞ্চল কুমার, লোহট মিশ্রিয়া, নবাগত রামবাবু ও নরম মনের গরম ভিলেন কুমার ছন্টু। শুরু করতে চলেছি উদয় ভারুজানা প্রতিষ্ঠিত, চন্দন জানা চঞ্চল জানা প্রযোজিত, পূজারিনী এন্টারপ্রাইজ নিবেদিত, গ্রামার কুইন গায়িকা নায়িকা সাগরিকা চ্যাটার্জি অভিনীত ও সুব্রত সরকার অভিনীত ষড়যন্ত্রের সংসার পার্লামেন্টের ইন্দুকের করি না ক্ষমা, ন্যায়ের ঝান্ডা হাতে নিয়ে করব শাসন, হোম মিনিস্টার বৌমা। হোম মিনিস্টার বৌমা, হোম মিনিস্টার বৌমা। বন্যা বন্যা বন্যা। কোথায় বন্যা স্যার? আপনি এখানে শুধু খরা খরা খরা। স্যার, আজ 2 মাস হয়ে গেল আমি এই থানাতে পোস্টিং হয়ে এসেছি। প্রথম দিন থেকে দিনে অন্তত 50 বার বন্যা বলে মেয়েটার নামে থানাতে অবজেকশন দায়ের করা হয়েছে। তার উপর ওদের ওপর বিস্ফোরা বন্যার ভাই কেলেঙ্কারি। মানে স্যার এই খাকি পোশাকটা আপনারা কি জন্য পরে আছেন বলুন তো? কেন স্যার? ডিউটি করার জন্য। কিরকম ডিউটি করছেন যে সাধারণ একটা মেয়েকে ধরে আনতে পারছেন না? কোন মেয়েটা স্যার? কোন মেয়েটা? হাউ স্ট্রেঞ্জ! সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি বন্যা বলে চিটিংবাজি মেয়েটা আর ওর ভাই কেলেঙ্কারিকে ধরতে আপনাদের আর কতদিন সময় লাগবে বলতে পারেন? আর বলবেন না স্যার, আর বলবেন না। ছেলেটা আর মেয়েটা একে নম্বরের পাজির পা ছাড়া স্যার। কখন যে কি রূপে চিটিংবাজি করে ধরা মুশকিল। তাছাড়া দুষ্টের দমন আর শিষ্টের পালন হচ্ছে ওদের কাজ। তাই নাকি? হ্যাঁ স্যার, ওই পালপাড়ার গরিব কুমার অভয় পালের মেয়ের বিয়েতে নগদ 20,000 টাকা সাহায্য করেছিল। তাছাড়া গরিব মানুষের দুঃখ দুর্দশা ভাগ করে নেওয়া হচ্ছে ওদের ধর্ম। তাই বলে আমি পুলিশ অফিসার হয়ে ওদের চিটিংবাজি করাটাকে তো আর সাপোর্ট করতে পারি না। তাছাড়া আইনের চোখে এটা অপরাধ। হ্যাঁ স্যার, এটা অবশ্য ঠিক। শুনুন, আমি আপনাকে 72 ঘন্টা সময় দিলাম। এই সময়ের মধ্যে আপনি যেভাবে হোক বন্যা আর কেলেঙ্কারিকে আমার সামনে আপনি হাজির করাবেন। ওকে স্যার। হাজির স্যার, আমি সশরীরে হাজির। আপনি তাহলে? না স্যার, আমি কোনো কেলেঙ্কারি করে এখানে আসিনি। আমি তো একজন নিষ্পাপ ভালো মানুষ। অধমের নাম মহিম ঘোষাল, একেবারে শান্ত মামা। আপনি তাহলে মহিম ঘোষাল? আগে হ্যাঁ স্যার, লোকে তো তাই বলে। তা স্যার, এই অধমকে থানায় কেন ডেকে পাঠিয়েছেন স্যার? আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। আজ্ঞা হোক স্যার। আচ্ছা, ঘোষপাড়ায় মদের ঠেকটা কি?
আপনার কি যে বলেন স্যার, আমি গঙ্গা জল ছাড়া কোনো জলীয় পদার্থ চিনি না, আর আমি চালাবো কিনা মদের ঠেক। স্যার, ফুল আর ফল ছাড়া আমি কিছু চিনি না স্যার। তাহলে আমার কাছে এও খবর আছে, এই এলাকায় 2 নম্বরই কাজের পেছনে আপনার হাত আছে। আর তো কোনো প্রমাণ নেই স্যার। তার মানে রটনা স্যার, রটনা। আজকের দিনে ভালো মানুষের পেছনে অনেক শত্রু স্যার। স্যার স্যার, গুজবে কান দেবেন না স্যার। আমি গুজবে কান দিই না স্যার। বেআইনি কাজে আইনের হাত ধরে আমি হাত করা পড়াই। ভালো, খুব ভালো। পশ্চিমবঙ্গের প্রতিটি থানায় আপনার মতো পুলিশ অফিসার তো প্রয়োজন। তাহলে স্যার, এখন আমি আসি স্যার। Yes, you may go. সে কি স্যার, আপনি আমাকে গো বলে যেতে বললেন, আমি কিন্তু আপনাকে বাই বলে যাচ্ছি। যাবার সময় একটা কথা বলে যাচ্ছি স্যার। শুনেছি আপনি ডাক সাইডের পুলিশ অফিসার, যখন তখন যেখানে খুশি ঢিল মারেন। একটু সামলে মারবেন স্যার। এতদিন মানুষের গায়ে ঢিল মেরেছেন, তাই কিচ্ছু হয়নি। ওই মৌচাকে ঢিল মারলে কিন্তু মধু নয়, বিষ ভর্তি হুল নিয়ে মৌমাছিটা বেরোবে। Yes! আমি মহিম ঘোষাল, একেবারে শান্তমা। মিস্টার দত্ত, Yes, sir. আপনি তো এই থানায় পুরনো লোক, আপনি নিশ্চয়ই মিস্টার মহিম ঘোষালকে ভালোভাবে চেনেন। হ্যাঁ স্যার, উনি হচ্ছেন শিল্পপতি সদর সেনের দ্বিতীয় পক্ষের চালক। স্বদেশ সেন, ইয়েস, ওই মহিমবাবু তো ওখানে ওনার সমস্ত ব্যবসাপত্র দেখাশোনা করছেন। বিখ্যাত শিল্পপতি স্বদেশ সেনের ব্যবসা দেখাশুনো করেন মহিম ঘোষাল। কিন্তু কিন্তু ও বন্যা আর কেলেঙ্কারির লোক নয় তো? হয়তো হবে। না না না, আমাকে সবকিছু রহস্য জানতেই হবে, তদন্ত করে দেখতে হবে। বিখ্যাত শিল্পপতি স্বদেশ সেন তিল তিল করে ব্যবসা তৈরি করলেও আজ কেন সে অসুস্থ? স্যার, ওষুধটা খেয়ে নাও, খেয়ে নাও বলছি। না না না, আমি ওষুধ খাবো না, খাবো না, খাবো না। নিয়ে যাও ওই ওষুধ, নিয়ে যাও। আমি ওষুধ খাবো না। না বললে কি চলে? ওষুধ না খেলে সুস্থ হবে কি করে? বললাম তো আমি ওষুধ খাবো না। আমি জানি আমাকে পাগল সাজিয়ে আমার সমস্ত সম্পত্তি ওই মহিম ঘোষাল তছনছ করবে বলে ঠিক করে, কিন্তু না, আমি তা কিছুতেই হতে দেবো না। এসব তোমার ভুল ধারণা। তোমার শরীর খারাপ, তাই এই সব মনে হচ্ছে। না না, আমার শরীর ঠিক আছে, আমি ওষুধ খাবো না। নিয়ে যাও, নিয়ে যাও, ওষুধ নিয়ে যাও। সে কি? তাহলে মহিম বাবু আরে কি হয়েছে বিমলা? আরে বাবা, এত চেঁচামেচি কিসের? ওষুধ খেতে চাইছে না। ঠিক সময় ওষুধ না খেলে ডাক্তার বাবু বলে দিয়েছেন ওষুধে কোনো কাজ হবে না। তা কি করে হয় বিমলা? এই ওষুধে কাজ না হলে যে আমার কাজটা হবে না জামাই বাবু। কি বলে? ওভাবে তুমি আমার দিকে এগিয়ে আসছো কেন? ওষুধটা খেয়ে নিন জামাই বাবু। না, আমি ওষুধ খাবো না। কেন ওষুধ খাবে না? ওষুধ খেতে আমার ভালো লাগে না। ওই ওষুধটা খেলে সারা শরীরটা অবশ হয়ে যায়। আমার প্রচন্ড ঘুম আসে, মনে হয় শরীরের ভেতর আগুনটা দাও দাও করে জ্বলে ওঠে। কিন্তু জামাই বাবু, এই ওষুধটা না খেলে যে আমার মাথায় দাও দাও করে আগুনটা জ্বলে উঠবে, আর মাথা গরম হয়ে গেলে আমি সারা নিজেকে ঠিক রাখতে পারি না। জামাই বাবু, ওষুধটা খেলে। না, আমি ওষুধ খাবো না। কেন খাবেন না? খাবো না, খাবো না, খাবো না। সদস্য মহিম ঘোষাল বোধহয় আর সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে পারবে না। এত করে বলছে ওষুধটা খান, তবু আপনি খাচ্ছেন না। এবার কিন্তু আমি এই ছুরি দিয়ে। না মহিম, না, তুমি 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 আমাকে মেরো না মহিম, আমাকে মেরো না। আরে না না, এই ছুরি দিয়ে আমি তোমাকে মারবো না। আরে বাবা, এটা তো আমার ফল কাটা ছুরি। এই ছুরি দিয়ে না মেরে তোমাকে আমি। আচ্ছা মহিম, মঞ্জুকে বিয়ে করার পর থেকে একটু একটু করে ওষুধ খাইয়ে আমাকে অকেজো করে দিচ্ছ। কোম্পানির চেয়ারটা থেকে আমাকে সরিয়ে দিয়ে বসেছ তুমি।
সম্রাটকে করেছো মাথা, আমার গর্ভধারিণী মাকে করেছো এবারে জি চাকরানি। বলো বলো মহিম, বলো এরপর তুমি কি চাও? আমি কি চাই এত তাড়াতাড়ি আমি তোমাকে বলবো না সদস্যের, তবে এই মুহূর্তে আমি চাই এই ওষুধটা খেয়ে তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, যাও। মুখের কথায় তোর জামাই বাবু ঘুমাবে না মহিম। দিদি এই চাবুকটা দিয়ে আদর করে ওকে ঘুম পাড়াতে হবে। এই নে। সদস্যন, ইউ আর পেইং টু কার। এই না হলে সতী সাধ্যী স্ত্রী, তোমরা লক্ষ্মী হয়ে সংসারে এসে সংসারের সার মুছে অলক্ষ্মীর মতো সংসার ভেঙে দাও। ওই, তোমরা তোমরা এই যুগের অন্নপূর্ণা তো, তাই পতিকে পরম গুরু মনে করে তার মুখে অন্ন তুলে দাও না, বরং পতিকে গৃহপালিত গরু মনে করে তাকে চাবুক মারার জন্য ভাইয়ের হাতে চাবুক তুলে দিতে পারো। যত বড় মুখ নয় তত বড় কথা। দিদি এই শব্দ তুলসী গাছ, এই জন্যই কুকুর তোমার মাথায় পেচ্ছাপ করে। দিদি জানোয়ারটাকে চাবুক মেরে ঘুম পাড়িয়ে দে। ওই শালা বল ওষুধটা খাবি কিনা, শালা ওষুধটা খাবি কিনা। মহিম বাবু কি করছেন কি? সে কি রে মহিম? দিদি এই তো দেখছি স্ত্রীর চেয়ে একটা কাজের লোকের দরদ অনেক বেশি। দিদি এখানে কোনো দরদের প্রশ্ন আসছে না, প্রশ্ন আসছে মানবতা। ওঠো আর অবাধ্য হয় না। চাবুকের মার খেয়ে যন্ত্রণা পাওয়া মানে ওষুধ খেয়ে যন্ত্রণা ভুলে থাকা অনেক ভালো। এই নাও ওষুধটা খেয়ে নাও। আমি ওষুধ খাবো না, আমি ওষুধ খাবো না, কে হলো? এখানে ঢেকির মতো দাঁড়িয়ে না থাকে, যাও জোর করে ওকে ওষুধটা খাওয়াও। চলো ভেতরে গিয়ে ওষুধটা খেয়ে নেবে, চলো। আমি ওষুধ খাবো না। ওই ওষুধটা খেলে আমার শরীরটা অবশ হয়ে যায়। ওই, ওই, আমার প্রচন্ড ঘুম আসে। তা বেশ, তো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব, তুমি স্বপ্ন দেখতে দেখতে আমার কোলে ঘুমিয়ে পড়বে। স্বপ্ন? স্বপ্ন আমি আগেও দেখতাম গো, এখন আর দেখি না। কোথায় আছে ভোরের স্বপ্ন সত্যি হয়, কিন্তু আমার দেখা একটাও স্বপ্ন সত্যি হয়নি। তাই আর আমি স্বপ্ন দেখবো না। তোমাদের কাছে আমার অনুরোধ, দয়া করে স্বপ্ন দেখার নামে আমাকে আর দুঃস্বপ্ন দেখিও না গো, আমাকে আর দুঃস্বপ্ন দেখিও না। একা যেও না, পড়ে যাবে, আমি যাচ্ছি। দাঁড়াবে বলো। কয়েকদিন ধরে লক্ষ্য করছি জামাই বাবু ওষুধ না খেয়ে পাগলের মতো কথা বলছে। আমার মনে হয় জামাই বাবুকে আগের মতো ওষুধগুলো ঠিক করে খাওয়ানো হচ্ছে না। একটা কথা কান খুলে শুনে রাখো বিমলা, আমার অবাধ্য হলে আমি কিন্তু মানুষ থাকি না, একটা হিংস্র জানোয়ার হয়ে যায়। আশা করি তুমি আমাকে জানোয়ার হতে বাধ্য করবে না। আপনাকে মানুষ বলে ভাবতে আমারও ভারী অবাক লাগে। বলো। আমি আপনাকে একটা কথা বলে যাই, মনে রাখবেন, বন থেকে জানোয়ারকে তুলে আনা যায়, কিন্তু জানোয়ারের মন থেকে কোনোদিনও বনকে ভোলানো যায় না। আপনি জানোয়ার, জানোয়ারই থাকবেন, মানুষ হবেন না, মানুষ হবেন না। যাই না মাগো রাজা হতে, যাই না মাগো রাজা হতে, রাজা হওয়ার লোভ নাই মাগো, পাই যেন দিদি। তোর মুখের উপর এতগুলো কথা বলে গেল, তুই কিছু বললি না, আবার তুই গান গাইছিস। আরে কি করব দিদি, বিধবা কাজের মেয়ে, তার উপর শালা বয়সে বুড়ি।
শালা ছুরি হলে কিছু একটা করা যেত। দিদি, সম্রাটের খবর কি? সম্রাট सागर कितना मेरे पास है, मेरे जीवन में फिर भी प्यास है। सागर कितना मेरे पास है, मेरे जीवन में फिर भी प्यास है। ये प्यास भरी जीवन थोड़ा अमानुष बना के छोड़ा। दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोरा। एक भले मानुष को अमानुष बना के छोड़ा। दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोरा। बर्बादी की तरफ ऐसा मोरा। একই সম্রাট, তুই সাত সকালে মদ খেয়েছিস? ওমা, তাতে কি হয়েছে দিদি? আরে বাবা, রামায়ণ মহাভারত কিংবা কোনো ধর্মগ্রন্থে তো লেখা নেই দিদি যে শুধু রাতের বেলায় মদ খেতে হয়। ভাগনা, ভাগনা, তোমার কোনো চিন্তা নেই, তুমি সকাল বিকাল সালা দুবেলাই চালিয়ে। না 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 মহিম, এ তুই কি বলছিস? সম্রাট সাত সকালে মদ খেয়ে সারা পাড়াতে ঘুরে বেড়াবে, দিদি। এতে সেনবাড়ির সম্মানে হাত পড়বে। দিদি। আর কারণ ও সেনবাড়ির ছেলে। মাগো, বংশ মর্যাদার মেকি আভিজাত্যের আগুনে তোমরা জ্বললো, আমি কিন্তু জ্বলি না। কারণ আগুন ছাইকে তৈরি করে, ছাইকে কখনো আগুন জ্বালাতে পারে না। আমি তো সেই ছোট্টবেলা থেকে সংসার রাজনীতির আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে মা। আমার মুখের সামনে দাঁড়িয়ে মাথালামি করতে তোর লজ্জা করছে না? আমি না তোর মা। আসলে মা, যে মহিলা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে, সমাজ তাকে বলে মা। বলো মা, বলো, তুমি কি আমাকে গর্ভে ধারণ করেছো? যে মহিলা অসহ্য গর্ভ যন্ত্রণা সহ্য করে তার সন্তানের সঙ্গে চন্দ্র সূর্যের পরিচয় করিয়ে দেয়, সমাজ তাকে বলে মা। বলো বলো মা, বলো, তুমি কি সেই যন্ত্রণা ভোগ করেছো? যে মহিলা বুকে দুধ খাইয়ে তার সন্তানকে বড় করে তোলে, সমাজ তাকে বলে মা। বলো মা, বলো, তুমি কি সেই দুধ আমায় খাইয়েছ? মা, খাওনি। তুমি সেই দুধ আমাকে খাওনি। তাহলে কোন অধিকারে মাতৃত্বের দাবিদার হতে চাইছো? এ তুই কি করলি দিদি? এত বড় ছেলের গায়ে তুই হাত তুললি? কে কার গায়ে হাত তুললো মামা? আরে তোর মা, তোর দাদা মদ খেয়েছে বলে ওর গালে একটা চড় মেরেছে রে। হায় হায় হায়। সে কি দাদা, তুই আবার মদ খেয়েছিস? তোকে না আমি মদ খেতে বারণ করেছিলাম? পারি না রে বোন, পারি না। কারণ আমি মদ না খেলে একটা অপক্ত যন্ত্রণা যে সবসময় আমাকে কুড়ে কুড়ে খায়। দাদা, তাই তো সারাদিন মদে বুধ হয়ে থেকে সমাজ থেকে দূরে থাকি, দূরে, বহু দূরে, যেখানে অবজ্ঞা নেই, অনাচার নেই, নেই ষড়যন্ত্রে নীল আকাশে চক্রান্তের কালো মেঘ, আছে শুধু কিছু না বোঝার আনন্দ। তাই তো এই সেনবাড়ির সম্রাট সেন নিজের ঠিকানা ভুলে খবরকে কবর দিয়ে অন্ধকারে আস্তে আস্তে হারিয়ে যেতে যেতে গিয়ে ওঠে, ডুবা सूरज फिर से निकले, रहता नहीं अंधेरा, मेरा सूरज कब का डूबा, देखा न मैंने सवेरा, उजालों ने साथ मेरा छोड़ा, अमानुष बना के छोड़ा,
बर्बादी की तरफ ऐसा मोरा। দাদার প্রতি অত্যাচার তোমাদের যে হারে বেড়ে চলেছে তাতে ফল যে কি হবে আমি কিছুই বুঝতে পারছি না। অত বুঝে কাজ নেই, তুমি ছোট ছোটর মতোই থাকবে। আর একটা কথা ভালো করে মনে রাখবে, আমি আর তোমার মামা যা করছে তোমার ভালোর জন্যই করছে। আমার ভালো করছো, ক্ষতি নেই, কিন্তু খেয়াল রেখো মামা, আমার ভালো করতে কি কারোর জন্য ক্ষতি করে বসো না। চলি, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। দিদি কি বুঝছিস দিদি? বুঝেছি, খেলাটা খুব মেপে খেলতে হবে। দিদি যাক, তোর সঙ্গে আমার একটা গোপন কথা আছে। গোপন কথা? হ্যাঁ, সিন্ধুক পরিষ্কার করতে গিয়ে আমি আমি এই উইলটা খুঁজে পেয়েছি। উইল? হ্যাঁ, তোর জামাই বাবুর হাতে লেখা আমাদের আমাদের মৃত্যুবান। আরে কি লেখা আছে এই উইলে? আছে, আমি শ্রী স্বদেশ সেন সাজ্ঞানে আমার কাছে কেউ শুনে। এসব তুই কি বলছিস? ঠিকই বলছে। তোর কথা মতো সতীনের ছেলেকে ঠকিয়ে নিজের মেয়ের নামে সমস্ত সম্পত্তি করার জন্য অনেক কাঠ খড় পোড়াচ্ছে দিদি। কিন্তু সব আশায় ছাই ঢেলে দিয়েছে এই উইলটা। যদি বিশ্বাস না হয় তাহলে নিজের চোখেই দেখ। কিন্তু এ কি করে সম্ভব? তাহলে এতদিনের পরিশ্রমটা যে আমার ব্যর্থ হয়ে যাবে। আরে কি ব্যর্থ হয়ে যাবে গুরু? একেবারে ভেঙে পড়েছো, কারণটা কি? আরে না রে, ভেঙে আমি পড়িনি রে নন্দ, শালা শুধু ভাবছি। ভাবছো? কি ভাবছো? সমস্যাটা কি শুনতে পারি? সমস্যা? হ্যাঁ, তাহলে আমি সমাধান করার চেষ্টা করতাম। তাহলে শোন, এই মুহূর্তে আমার একটা চিটিং বাজ মেয়ে লাগবে, এনে দিতে পারবি? চিটিং বাজবে? ইয়েস! টাকার জন্য 1 বছরের কন্ট্রাক্টে সম্রাটকে বিয়ে করবে, তারপরে 1 বছর শেষ হয়ে গেলে শালা সোজা বাড়ি চলে যাবে। কিন্তু কেন? আরে ক্রমশ প্রকাশ্য। বল, দিতে পারবি এরকম কোনো মেয়ের ঠিকানা? কিন্তু এতে কোনো গন্ডগোল হবে না তো? দিদি যা করবি একটু ভেবে চিন্তে করিস। তোমার কোনো চিন্তা নেই দিদি, এই মহিম ঘোষাল শালা সাংঘাতিক চিজ। যদি একবার ওই মেয়েটাকে রাজি করিয়ে সম্রাটের বউ সাজিয়ে সেন বাড়িতে আনতে পারি, তাহলে শালা টেক্কা ফেলে বাজি আমি জিতবই। তাহলে আমি তোমাকে একটা মেয়ের ঠিকানা দিতে পারি বস? এই দিতে পারবি? হ্যাঁ, ফ্যান্টাস্টিক স্লিম ফিগার, কুচকুচে কালো চুল, টানা টানা চোখ, বার্ষির মতো নাক, আর সবশেষে কমলা লেবুর মতো ঠোঁট। এই শালা 1 মিনিট দাঁড়া, শালা একটু আপেল খাই। হ্যাঁ, খাও খাও খাও। কোথায় পাওয়া যাবে তাকে? ওই নাইট ব্লু ভিউ হোটেলে, যার মালিক নিশিকান্ত আর ওকে চালায় ভোলা মন্ডল। আমার কে মালিককে জ্বালায় তা জেনে আমার কোনো দরকার নেই, আমার শুধু প্রয়োজন ওই মেয়েটাকে। তুমি ওখানে যাও নাকি? হ্যাঁ, না 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 না, সত্যি বলছি, আগে যেতাম না, এখন ওই মেয়েটাকে দেখার জন্য আমি ওখানে যাই। আরে ওই মেয়েটা ওখানে কি করে রে? কিচ্ছু করে না বস, মনটাকে একেবারে রঙিন করে দেয়। তাহলে চল। কোথায়? কেন রে? রঙিন হতে ওই ব্লু ভিউ হোটেলে। তুমি নিশ্চিন্তে থাকো দিদি, ওই মেয়েটাকে যদি আমি রাজি করাতে পারে, এই সেন বাড়িটা তোমার হাতের মুঠোয় থাকবে। এই মহিম ঘোষাল যা পরিকল্পনা করে তাই হয় দিদি। সেন, তোমার পরিকল্পনার পরিটাকে আমি শালা এমনি করে উড়িয়ে দিয়ে তোমাকে কল্পনার জালে আমি জড়িয়ে দেব। গুরু, টেক্কা আমার, দান আমার, বাজি আমি জিতবই। গুরু, জমেরা জমেরা জমেরা, সালা আমি বলে দিয়েছি আজকে রাত্রে তোর মালের ঠেকের আসর কিছুতেই জমবে না। তুই বললেই হলো, কেন জমবে না না? কি করে জমবে গুরু? সালা সবসময় তো লোডশেডিংই চলছে। তাতে কি হয়েছে? সারা করে 440 ভোল্ট নিজেই চলে আসবে। 440 ভোল্ট? বুঝলে না, ধাওয়ার 440 ভোল্ট মানে কি? আলোর রোশনাই
দেখিস ঠিক আছে, কিন্তু ডোন্ট টাচ, বিপদ হয়ে যাবে। কার কথা বলছো গুরু? বন্যার কথা? এই তো ঠিক ধরেছ চাঁদু, বন্যা মানে তো আলুর বন্যা, ফুর্তির বন্যা, কেলেঙ্কারির বন্যা। তোমরা বন্যা সামলাও আর আমি সামলাচ্ছি খরা। দেখো গুরু, বাইরে যে বৃষ্টি পড়ছে। তাতে কি হয়েছে? এসে গেছে করোনার ভ্যাকসিন, এসে গেছে দুয়ারে সরকার, তাই দাও ধর না, শুরু হবে খুনি আনন্দ স্ফূর্তি আর ধোকার বন্যা। আরে জিয়া জিয়া জিয়া। है खुशी हजारों सहित गम जुदा नहीं होता, गरीब कितने भी पी ले नशा नहीं होता। जिसने थोड़ी से पी ले बेहोश हो गया, एक बार जिसने थोड़ी से पी ले बेहोश हो गया। झूम झूम झुम झुम झुम, झूम झूम झुम झुम झुम, झूम झूम झुम झुम झुम, झूम झूम झुम झुम झुम। बाहों में बोतल, बोतल में दारू, दारू में मेरी नशा। अरे एक बार जिसने थोड़ी से पी ले बेहोश हो गया, एक बार जिसने थोड़ी से पी ले बेहोश हो गया। झूम झूम झुम झुम झुम, झूम झूम झुम झुम झुम, झूम झूम झुम झुम झुम, झूम झूम झुम झुम झुम। दौड़े घूट से क्या होगा, है प्यार समुंदर पीने की, आप पियेंगे तो बुझेगी आग हमारे सीने की। अमाल वेले सोले से केले तेरी तो हंसती है क्या। अरे होश उड़ा दे हमारी अभी तक मैदान ऐसा हुआ, होश उड़ा दे हमारी अभी तक मैदान ऐसा हुआ। झूम झूम झुम झुम झुम, झूम झूम झुम झुम झुम, झूम झूम झुम झुम झुम, झूम झूम झुम झुम झुम। बाहों में बोतल, बोतल में दारू, दारू में मेरी नशा। अरे एक बार जिसने थोड़ी से पी ले बेहोश हो गया, एक बार जिसने थोड़ी से पी ले बेहोश हो गया, बेहोश हो गया, बेहोश हो गया। আরে কেমন বুঝছো গুরু? অসাধারণ। রাজি হলেই শালা অপারেশন সাকসেসফুল হয়ে যাবে। আরে ওকে দেখে যেন শুধু বাড়ির অভিনেত্রী বৌরানী মনে হচ্ছে না রে, শালা সুযোগ পেলে আমরা দুজনে ওর স্বামী হতে পারি। আরে ওভাবে নজর দিও না গুরু, সারা সুন্দরীর নজর লেগে যাবে। এই শালা ভোলা মাতালের নজর আছে বলতে হবে রে। শুধু নজর নয় গুরু, ব্যবসাদার হিসেবে ভোলা মাতালের চুরি নেই। শালা কোথা থেকে মেয়েটাকে তুলে নিয়ে এসে দোকানের সেলটা বাড়িয়ে নিয়েছে। এই মেয়েটার নাম কি রে? আমি যতদূর জানি মেয়েটার নাম বন্যা। বাড়ি কোথায় জানিস? হ্যাঁ, বাড়ি হলো ওই গোলাপ কলোনিতে। বাড়িতে আছে ওর বাবা, তবে নামটা জানি না। সবাই উনাকে মিয়া সাহেব বলেই ডাকে। আর ওর এক গেছো হারামি ভাই কেলেঙ্কারি, সবাই ওকে কালু বলেই ডাকে। মিয়া সাহেবের মেয়ে তার মানে মুসলমান, কেলেঙ্কারি ওর ভাই। তাহারে নন্দ, ওর ভাই কেলেঙ্কারি করে কি? কিচ্ছু করে না বস। ওরা ভাই বোন দুজনে মিলে চিটিংবাজি করে টাকা কামায়, আর বাকি সময়টা এই হোটেলে নাচ গান করে টাকা কামায়। শোন,
কাল 5টার সময় বটতলার পেছনের মন্দিরে ওদের নিয়ে আসতে পারবি? হ্যাঁ পারবো, কিন্তু কোনো কিন্তু নয়, এই নে টাকাটা রাখ। আর একটা কথা সব সময় মনে রাখবি, কাল ঠিক 5টার সময় আমি তোদের জন্য ওখানে অপেক্ষা করব। ঠিক আছে বস, কিন্তু গুরু ওই বন্যা কি তোমার সঙ্গে কাজ করতে রাজি হবে? যত টাকা লাগে আমি ওকে দেব, রাজি ওকে হতেই হবে। ওই অবিশ্বাসের ঝাঁপি থেকে বিশ্বাসের কেউটে সাপটা বার করে বেঈমানের ছোবল আমি মারবই। গুরু ইয়েস, এটাই আমার শেষ কথা। এই নন্দ, মেয়েটা দুর্বল জায়গাটা কোথায় বলতে পারিস? হ্যাঁ শুনেছি ওর বাপটার নাকি খুব শরীর খারাপ। ভালো রে, খুব ভালো। মিয়া সাহেবের শরীর খারাপ, শালা আমার ভাগ্যটাকে ভালো করে দেবে রে। ওই স্বদেশ সেনের করা উইলকে আমি ধ্বংস করবই। এতদিন ধরে যে দাবার ছক আমি সাজিয়েছি, তাই উইলটা কোনোদিন উল্টে দিতে পারে না। ইয়েস, ঘোড়ার 2.5 পা দানে বাজি আমি জিতবই। গুরু সর্বনাশ হয়ে গেছে, গুরু সর্বনাশ হয়ে গেছে। আবে কি হয়েছে? ঘটনার পেছন দিকে রেড করে বন্যা তার ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। শালা সর্বনাশ হয়ে গেছে, তাহলে তো পুরো প্ল্যানটাই আমার নষ্ট হয়ে যাবে। আরে কিছু একটা করো গুরু। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। নন্দ ভোলা, তোরা একদম চিন্তা করবি না। কোথায় যাচ্ছ গুরু? থানাতে যাচ্ছি রে। ওই মেয়েটার দুর্বলতার সুযোগ নিয়ে এবার আমি খেলা করব রে। আরে বোকার দল, এমন সুযোগ কি হাতছাড়া করতে আছে? ওই বন্যাকে আমি থানা থেকে ছাড়িয়ে আনবো, কিন্তু ভোলা তোকে কথা দিতে হবে, ওই বন্যাকে তোকে 1 বছরের জন্য ছুটি দিতে হবে। গুরু ইয়েস, অনলি 1 ইয়ার কন্ট্রাক্ট। গুরু খোদার তৈরি সুন্দর দুনিয়ায় সব বেঈমান, সব বেঈমান। ও আল্লাহ, আর তুমি আমায় কত কষ্ট দেবে বলতে পারো? আব্দুল্লাহ, এই যে আব্দুল্লাহ, আরে তুমি এখানে? আর আমি তোমাকে একটা খবর দেবো বলে অন্য হয়ে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? আরে তোমার মেয়ে আর ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে। জানি জানি। জানো জানো তো এখনো হাত পা গুটিয়ে বসে আছো। তা কি করবো? থানায় গিয়ে কুলাঙ্গার সন্তানদের জন্য আমি অফিসারকে বলবো যে ওই দুটো চিটিংবাজ ছেলে মেয়ের আমি হতভাগ্য বাপ, হাত জোড়ো করে বলছি দয়া করে ওদের ছেড়ে দিন। আরে বাবা হিসেবে এটা করাই তো তোমার কর্তব্য। এই বাবার প্রতি সন্তানদের তো কিছু কর্তব্য আছে। আব্দুল্লাহ, সে কর্তব্য কি তারা পালন করেছে? করেনি। তাই জিন্দেগির এতগুলো বছর পর আমি বলতে বাধ্য হচ্ছে আমি ভুল করেছি। হ্যাঁ, আমি ভুল করেছি। এই কুলাঙ্গার সন্তানদের এই ধরিত্রীর আলো দেখিয়ে আমি ভুল করেছি। আব্দুল্লাহ, তোমরা কেউ না জানলে আমি জানি কি চেয়েছিলাম আর কি পেলাম। কি পেয়েছো তুমি? আসমানের বাজ ভেঙে পড়েছে আমার মাথা। আব্দুল্লাহ, ভেবেছিলাম বন্যাকে লেখাপড়া শিখিয়ে বড় পুলিশ অফিসার তৈরি করব, যাতে আমার এক জিগরি দোস্ত শুভেন্দু হত্যার আমি প্রতিশোধ নিতে পারি। লেকিন মনের সাথ মনেই রয়ে গেল। কলেজ থেকে বেরিয়ে বন্যা করিম চিটিংবাজির দলে নাম লেখালো। আব্দুল্লাহ, আমার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে ভেঙে দিল ওরা দুজন। আব্দুল্লাহ, শান্তি পাবো না, শান্তি পাবো না। আমার বন্ধুর খুনের বদলা না নিতে পারলে আমি যে মরেও শান্তি পাবো। কিন্তু এখন কি হবে? থানা থেকে ছাড়িয়ে না আনলে ওরা যে সারা রাত থানাতেই থাকবে। থাকুক, আজ থানাতে গেছে, আমি মরলে ওরা জাহান্নামে যাবে। শুনেছি ওই অফিসার নাকি খুবই জাদরেল, মেরে ওদের একেবারে হাড় গোড় ভেঙে দেবে। দেখ দেখ, যে কাজটা আমার করার কথা ছিল তা ওই অফিসার করুক। তাহলে ওই ছেলে মেয়েদের উপর রাগ করে তুমি থানা থেকে জামিনে ওদের ছাড়িয়ে আনতে যাবে না? না, যাবো না। আমি দেখবো কে ওদের জামিনে ছাড়িয়ে আনতে যায়। আব্দুল্লাহ, হায় আল্লাহ, এ তুমি আমায় কোন পাপের সাজা কাটাচ্ছ বলতে পারো? ওই থানা থেকে সাজা খেতে আসা নির্লজ্জ সন্তানটা ঘরে ফিরে আসার আগে তুমি আমায় তুলে নাও খোদা। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ। আব্দুল্লাহ, আমার নামাজের সময় হয়ে গেল, আমি মসজিদে যাব। আজ আল্লাহকে বলবো, আল্লাহ আমায় আব্বাজান যখন বানালে তখন ওই দুটো চিটিংবাজির কেন আব্বাজান বানালে? হ্যাঁ,
তোমার সাথে যদি দেখা হয় তুমি বলে দিও ওরা যেন আরো অন্ধকারে মিশে যায়, এ ঘরে যেন আর ফিরে না আসে। তার কারণ 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 ওরা আজ থেকে আমার কাছে মৃত মৃত মৃত। আব্দুল্লাহ মহিম ঘোষাল মহিম ঘোষাল মহিম ঘোষাল মহিম ঘোষাল লোকটা খুব চালাক। ও কোনো ব্যবসা কিন্তু ওর নিজের নামে করে না। কিন্তু মহিম ঘোষাল, তুমি নিজেকে যতটা চালাক মনে করো ততটা চালাক কিন্তু তুমি নয়। পুলিশের জালে তোমাকে একদিন না একদিন ঠিক ধরা দিতেই হবে। কিন্তু কিন্তু মিস্টার দত্ত এখনো আসছে না কেন? ওকে আমি 72 ঘন্টা সময় দিয়েছিলাম। এই সময়ের মধ্যে ও যেভাবে হোক বন্যা আর কেলেঙ্কারিকে আমার সামনে ও হাজির করাবে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। স্যার অপারেশন সাকসেস। আই সি। হ্যাঁ স্যার, হোটেলের পেছন দিক দিয়ে গিয়ে রেড করে ওদের ভাই বোনকে আমি অ্যারেস্ট করেছি। যাক, এতদিনে আপনি একটা কাজের মতো কাজ করেছেন। যান, ভাইটাকে নিয়ে আসুন। হ্যাঁ স্যার, তবে একটা কথা স্যার, ছেলেটার সঙ্গে একটু মেপে ঝুঁকে কথা বলবেন, মাল খুব ধুরন্ধর আছে। ওই ভেতরে ওই নাম? স্যার নাম জিজ্ঞেস করছেন? স্যারকে নাম বলুন। আমি তোমার নাম বলতে বলেছি, ইডিয়েট। ও আমার নাম আগে এক ছক্কা পুট, আমার নাম হলো কেলেঙ্কারি। চুরি ছিনতাই তুমি কতদিন থেকে করছো? আগে 2 ছক্কা পুট, বহুদিন। যবে থেকে বুঝতে পেরেছি এটা চোরেদের রাজ্য ততদিন। এটা এটা চোরেদের রাজ্য, তার মানে? মানে 3 ছক্কা পুট। যে দেশে নেতা মন্ত্রীরা চুরি ছিনতাই তছরূপে দেয় জেল খাটে, সে দেশে জনগণ তো চুরি করবেই স্যার। জ্ঞান তো বেশ টনটনে, তা চুরি ছিনতাই করাটা যে অপরাধ সে কথা তোমার জানা নেই? শুধু পুট, এটা আপনি ঠিক বলেছেন। চোর ডাকা না থাকলে আপনারা বাঁচতেন কি করে? হোয়াট? কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি চোর ডাকা না থাকলে আপনারা ধরতেন কাকে, আর থানায় এসে করতেন কি, আর সরকার এত টাকা মাইনে দিত কেন? তাই আমরা মানে চোরেরা আপনাদের জন্য না, মানে আপনাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য চুরি করি স্যার। আচ্ছা, তুমি প্রতি কথায় ওই ছক্কা পুট এসব বলছো কেন? আর বলবেন না স্যার, এখনকার মা মাসি দিদিমারা সন্ধেবেলায় রামায়ণ মহাভারত শ্রবণ করে না, আর লুডুও খেলে না। ওই দুপুর থেকে রান্না বান্না শেষ করে দিয়ে সিরিয়াল দেখতে বসে যায়, কৃষ্ণকলি সিরিয়াল। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তাই তো আধুনিক যুগের যুবক যুবতীরা যাতে ইন্টারনেট হাইটেকে নামেতে লুডু খেলে, সেই জন্য আমি ছক্কার পুট বলি স্যার। পড়াশোনা কতদূর করেছো? আগে ক্লাস 9 মাধ্যমিক পরীক্ষাতে বসেও ছিলাম, কিন্তু বাংলাতে ব্যাক পেলাম। সেই যে পড়াশোনা থেকে ব্যাক করলাম আর হয়ে ওঠেনি। অনেকটা পাসগুটি খেয়ে নেওয়ার মতো, ছক্কাও পড়লো না, স্কুলের গণ্ডিতে ঢুকতেও পারলাম না। সে কি, বাংলাতে থেকে তুমি বাংলায় ফেল করেছো? এটাই তো নিয়ম স্যার, বাঙালির এখন বাংলা ভুলে গেছে। বাঙালিদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে, বাঙালির এখন বাংলা যাত্রা সিনেমা থিয়েটার কিছুই দেখে না, হিন্দির পিছনে দৌড়ায়। আপনি বাঙালি স্যার? হ্যাঁ নিশ্চয়ই। তাহলে বলুন তো স্যার, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল? কেন? 1947 and 15th আগস্ট। এটা তো ইংরেজি সাল এবং তারিখ। আমি একজন বাঙালিকে বাংলার স্বাধীনতার সাল এবং তারিখটা জিজ্ঞেস করছি। কেলেঙ্কারি। নিলাম তো স্যার, আপনার জোড়া গুটিটা খেয়ে নিলাম তো। তাহলে আমি বলছি শুনুন, ভারতবর্ষ স্বাধীন হয়েছিল বাংলা 1354 সালের এক বৃষ্টি ভেজা শ্রাবণ মাসের শেষ তারিখে। কেলেঙ্কারি। এমটিভি জি টিভি সহ 198টা চ্যানেল বাঙালিদের মগজে ঢুকে গিয়ে লুডু খেলছে ছক্কা ফুট, থোড়ি আউটপুট বাঙালিদের বাংলা ভুলে যাওয়া। দেখুন না স্যার, সরকার দিচ্ছে আছে দিনের টোপ, আর গরিব মানুষের চাল চিনি আর রান্নার গ্যাসে পড়ছে ভর্তুকির কোপ। তোমার সঙ্গে কথা বলে আমার বেশ ভালো লাগলো স্যার। আমি জীবনে অনেক ক্রিমিনাল দেখেছি, কিন্তু তোমার মতো দেখিনি। আমার খুব ইচ্ছে করছে তোমার দিদির সঙ্গে আলাপ করতে। মিস্টার দত্ত, সেই মহারানীকে নিয়ে আসুন। ওই আন্তবেনার শালা আন্তবেনা, বাইরে থেকে তোর গলার আসবে আমি ঠিক কিনতে পেরেছি। এখন বল কেমন আছিস রে তুই? স্যার স্যার, মেয়েটা আপনাকে তুই তোকারি করছে মানে? না মানে ইয়ে মিস্টার দত্ত। আরে দত্ত বলে গর্তে হাত বাড়াচ্ছিস কেন? আমাকে চিনতে পারছিস না? আমি তোর বোন না? বন্যা, এটা থানা। থানা?
শালা থানা তো নয় যেন একটা গোয়াল ঘর। খান কয় গরু পুষে রেখেছিস? এতদিন পরে তোর কাছে এলাম, একটু চা বা কফি আনতে। স্যার আমি জানবো মানে জানালে দিদির জন্য একটা সিগারেট নিয়ে আয়। থুড়ি আমাকে একটা বিড়ি দে। স্যার বন্যা, আমি এই থানার বড় বাবু। আর তাতে কি হয়েছে? তুই তো শুধু আমার কাছে অলু। অলু কি ব্যাপার বলুন তো স্যার? মেয়েটা আপনাকে অলু বলছে, ওই তো জানিস কাকে কি বলছিস? এখনই লকআপে ঢুকি। You shut up! বন্যা, বন্যা, এই থানায় আমার একটা প্রেস্টিজ আছে। কি ব্যাপার বলতে দিদি? স্যার আমার মাথায় তো কিছু ঢুকছে না, তুই ওনাকে ওলু বলছিস? আরে ও তুই বুঝতে পারবি না, আসলে কি জানিস তো, এ আর আমি একসঙ্গে কলেজে পড়াশোনা করেছি। ও আচ্ছা। আরে কি রে বল না শালা, বল 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 বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলি কি বন্যা, তুই তো অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছিলি। তোর খুব ইচ্ছে ছিল WBS পরীক্ষাতে তুই বসবি, কিন্তু তা না করে এসব তুই কি করছিস? হ্যাঁ, জ্ঞান দিবি না তো বাইরে জ্ঞান দিবি না। ওই শালা ঘরে বাইরে জ্ঞান শুনতে শুনতে আমার মগজে ঘুম ধরে গেছে। এবার বল, ওই চামচে টাকা পাঠিয়ে আমাকে ধরে আনলি কেন বল? তোদের তোদের দুজনের নামে থানাতে অনেক কমপ্লেন আছে। কি কমপ্লেন গুরু? You shut up! সরি স্যার। অভিযোগ আছে তোমরা হাটে মাঠে ঘাটে চিটিংবাজি করে লোক ঠকাচ্ছ, এমনকি ওদের টাকা পয়সাও হরণ করছো। না স্যার, খুচরো পয়সা এখন বাজারে চলে না, তাই আমরা খুচরো পয়সা একদম হরণ করি না। হাই, তোর বন্ধুকে একটু ঘুষ দিয়ে দে না, তবেই আমাদের ছেড়ে দেবে। আমি ঘুষ নিই না, আমি অন্য জাতের পুলিশ অফিসার। বেড়ালের আবার জাত কিসের রে? ওরা মাছ ফেলেই খায়, সে যে কোনো বেড়ালি হোক না কেন। তুই ভুল করছিস বন্যা, তুই আমাকে অন্য পুলিশের সঙ্গে গুলিয়ে ফেলিস না। বেশ, আমি গোলাচ্ছি না, তাহলে এবার আমাদের যেতে দে। নো নেভার, আপাতত তোরা এখানেই থাকবি, কাল কোর্টে পাঠাবো, জামিন তোরা ওখান থেকেই নিবি। অলু, আমি তোর বান্ধবী রে। ডোন্ট সাউন্ড বন্যা, আইনের কাছে কোনো বন্ধুত্ব হয় না। মিস্টার দত্ত, ইয়েস স্যার। আপনি এদের দুজনকে লকআপে ভরুন। ওকে স্যার। আরে দাঁড়ান দাঁড়ান, কে? আমি মহিম, মহিম ঘোষাল, একেবারে শান্ত মা। এখানে কি চাই? জামিন স্যার, বন্যার ওর ভাইয়ের জামিন নিয়ে এসেছি। এই নিন স্যার কোর্টের কাগজ। আপনি আপনি এদের চেনেন মহিম বাবু? বিলক্ষণ চিনি স্যার। আরে বাবা, প্রতিবেশী হয়ে আরেক প্রতিবেশীকে চিনবো না তাই কখনো হয়? তাহলে স্যার এখন আমি এদের নিয়ে যেতে পারি? হ্যাঁ, আসুন। আরে এসো বন্যা, চলো ভাই। আসি স্যার। আর আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়ুন না, মানে লুডুর দান ফেলুন, ছক্কা আর পুর। টাটা, বাই বাই। বন্যা, বন্যা, আমি তোকে রিকোয়েস্ট করছি, এ কাজ তুই ছেড়ে দে। মিস্টার আলিঙ্গন চ্যাটার্জি, আমাকে জগৎ থেকে সরতে না বলে জগৎ থেকে হিংসা বিদ্বেষ আর 2 নম্বরীকে সরানোর ব্যবস্থা করুন। বন্যা, পুলিশের পোশাক পরে পুলিশের টাকা মেরে বড় বড় কথা বলছেন। আরে আপনাদের মতো পুলিশ অফিসাররা তো আজ রাজনীতি নেতাদের চামচেগিরি করছে, বন্যা, মন্ত্রীদের বাড়িতে বাজার করে দিচ্ছে, আর ডিউটি দেখাচ্ছিস ডিউটি, অথচ দিনের পর দিন আপনাদের পুলিশ ডিপার্টমেন্ট আজ অবনতির দিকে যাচ্ছে। বন্যা, তাই আমাকে বদলানোর চেষ্টা না করে আপনার এই ঘুষখোর পুলিশ অফিসারদেরকে একটু বদলানোর চেষ্টা করুন। বন্যা, অবশ্য বলে কোনো লাভ নেই, কারণ আপনার আর ভগবান 2 সমান। ডাকলে সময় কাউকে সাড়া পাওয়া যায় না, কাউকে না। মিস্টার দত্ত, শুধু বন্যা নয় মিস্টার দত্ত, শুধু বন্যা নয়, আমার মনে হচ্ছে এখানে আরো একটা চক্র, আরো কিছু কালো ধান্দার লোক এখানে লুকিয়ে আছে। শুনুন, মিস্টার মহিম ঘোষালের সম্পূর্ণ কালো ধান্দার তথ্য আমার চাই, এবং সেটা ইমিডিয়েটলি। ওকে স্যার। মিস্টার মহিম ঘোষাল, তুমি এই খাকি পোশাকটার সম্মান না করলেও এই খাকি পোশাকের কর্তব্য পালন করতে আমি তোমাকে একদিন না একদিন ঠিক জায়গাতেই নিয়ে যাব। যদিও কোথায় আছে অতি চালাকির গলায় দড়ি, তোমার গলায় তো আবার চকচক করে ঝুলছে সোনার হার, হাতে সোনার বালা, কিন্তু আমি তোমার হাত থেকে ওই সোনার বালা খুলে নিয়ে পরিয়ে দেব লোহার বালা, গলা থেকে সোনার চেনটা খুলে নিয়ে পরিয়ে দেব কুকুরের বগলে।
সেই বগলেস ধরে টানতে টানতে যেদিন তোমাকে আমি জেলের কোনো কুঠুরিতে বন্ধ করব, সেদিন তুমি বুঝবে আইন কাকে বলে, আদালতের পদবি কি, সত্যমেব জয়তের মূল্যায়ন কোথায়। Yes, I challenge Mr. Mohim Ghoshal. I challenge to you. স্যার আরে এসো বন্যা এসো। ধন্যবাদ মহিম বাবু, ধন্যবাদ। এই কিসের জন্য? আমাদের দুজনকে থানা থেকে ছাড়িয়ে আনার জন্য, কিন্তু একটা ব্যাপার আমার মাথায় কিছুতে আসছে না, চেনা নেই জানা নেই, আপনি হঠাৎ আমাদের দুজনকে থানা থেকে ছাড়িয়ে আনলেন কেন? আমার নাম মহিম ঘোষাল, একেবারে শান্তমা। দেখো, স্বার্থ ছাড়া আমি কিন্তু এক পাও চলি না, আর তোমাদের থানা থেকে ছাড়িয়ে আনার পেছনে আমারও বিরাট স্বার্থ জড়িয়ে আছে। বুঝলাম না আমি। বুঝিয়ে না বললে বুঝবে কি করে মামনি? তা বুঝিয়ে বলে ফেলুন তো সোনামণি এক ছক্কা। এই, আমি ছক্কা? না না, আপনাকে ছক্কা বললো, আমি তো লুডুর দানের কথা বলছি, আপনি আপনার কাজের কথা বলুন। বলছি তার আগে বলো তো বন্যা, আমাকে সেদিন থানায় দেখে তুমি এমনি করে চমকে উঠেছিলে কেন? চমকে উঠবে কেন? এমনি 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 এমনি। কি হলো, কথাটা বুদ্ধি করে চেপে গেলে তো? শোনো বন্যা, তোমাকে আমার কিন্তু ভীষণ দরকার। প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা মানুষকে দরকার, কিন্তু কি দরকার না চলে, আমি কারো দরকারে বস্তু হই না। আরে বাবা, বলছি এত রেগে যাচ্ছ কেন? আমি শুনেছি তোমার দুজন টাকার জন্য সবকিছু করতে পারো। হ্যাঁ ঠিকই শুনেছেন, তবে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, তোমার সম্মানে আমি কোনোদিন আঘাত করব না। সেই সঙ্গে এও কথা দিলাম, আমার কাজটা ঠিক মতো করতে পারলে আমি তোমাকে 10 লাখ টাকা দেব। ছক্কা 10 লাখ টাকা দিদি, বড় দান। মারবো টেনে এক চোর। আরে চুপ কর, আগে কথাটা শুনতে দিবি তো আমাকে নাকি? তা মহিম ঘোষাল একেবারে শান্ত মাল, তা কিসের জন্য আপনি আমাকে 10 লাখ টাকা দেবেন? ইন্ডাস্ট্রিয়াল সদস্যের নাম শুনেছো? সদস্যের নামটা শুনে তুমি হঠাৎ এমনি করে চমকে উঠলে কেন? চেনো নাকি ওই সদস্যকে? না 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 না, বলে যান মহিম বাবু, বলে যান। আমি তাহলে বলছি শোনো, ওই সদস্যের আমার একমাত্র জামাই বাবু, কিন্তু কয়েক কোটি টাকার মালিক, অথচ পাগল। তাই আমি আর আমার দিদির ইচ্ছা সমস্ত সম্পত্তি আমার ভাগ্নির নামে হয়ে যাক, কিন্তু জামাই বাবু একটা অদ্ভুত উইল করেছে। কি লেখা আছে উইলে? সেই উইলে লেখা আছে জামাই বাবু স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তার প্রথম পক্ষের ছেলে সম্রাট সেনের স্ত্রীর নামে লিখে দিয়েছে। সম্রাট সেন? আরো লেখা আছে, এক করার পর সম্রাটের স্ত্রী যদি মনে করেন কাউকে সম্পত্তি ফিরিয়ে দেবেন, তাহলে একমাত্র তিনি যে কাউকে সম্পত্তি ফিরিয়ে দিতে পারেন। অবশ্য সম্পত্তি যার কাছে থাকুক না কেন, আমি তো মঞ্জু দেবী মানে আমার দিদিকে দেখতে হবে, এবং তার একমাত্র মেয়ে সাথীর বিয়ে দিতে হবে। আর না, শালা মাসোহারা হিসেবে আমি পাবো মাত্র 7,000 টাকা। এই তোমরাই বলো না, এই 7,000 টাকায় আমার চলে? না, একদম না। আরে বাবা, আপনাদের মতো লোকের একদিনের মদ খরচাই তো 7,000 টাকা। তবে তারপর খাবার পর না আমার শালা আবার ফলের খরচা আছে। আমি একটু ফল খেতে ভালোবাসি কিনা? তা আপনার এই ফল খাওয়া অভ্যেসটা কি ছোটবেলা থেকেই আছে? আরে হ্যাঁ, ছোটবেলায় তো হাতে পয়সা থাকতো না, তাই লোকের আম গাছ থেকে আমটা চুরি করে ব্লেড দিয়ে কেটে কেটে খেতাম। এখন আপেল ছুরি দিয়ে কেটে কেটে খাই। বলতে পারো এটা আমার শখ? যা শালা, এ তো সাংঘাতিক শখ। তাই এই ব্যাপারে আমি আপনাকে কি সাহায্য করতে পারি? তুমি তো পারো সোনামণি, কারণ 1 বছরের কন্ট্রাক্টে তুমি সম্রাটকে বিয়ে করবে, কারণ সম্রাট এখনো বিয়ে করেনি। তারপর 1 বছর পূর্ণ হয়ে গেলে কোনো না কোনো অজুহাত দেখিয়ে সম্রাটকে ডিভোর্স করে সোজা ওই বাড়ি থেকে চলে আসবে। এই আসার আগে কিন্তু সম্পত্তিটা আমার নামে লিখে দেবে। তারপর তোমরা এই বাড়ি থেকে আসার পর ওই সেন পরিবারটাকে আমি পুরো গায়েব করে দেব। তারপর পুরো সম্পত্তিটা আমি একা গ্রাস করব। এই দিদি, এ শালা ঢ্যামনা বলে কি রে? না না, আপনি মানুষ নয়, একটা বেঈমান। বলো
এই কাজটা করতে পারলে আমি তোমাকে 10 লাখ টাকা দেবো, বলো তুমি রাজি? কিন্তু সম্রাট বাবু যদি ব্যাপারটা ধরে ফেলে? আরে বাবা, ওর ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও। এমনিতে সম্রাটকে মদ খাইয়ে আমি শালা পুরো আওয়ারা বাঠিয়ে দিয়েছি। এই না জানো, বিয়ের পর না আরো শালা বেশি বেশি করে মদ খাওয়াবো। স্বদেশ সেন্টার বৌমার নামে সম্পত্তি লিখে দিয়েছে। ওই রকম বেড়াল লাপানা দেখেই তো বলো তুমি রাজি হয়ে যাও, আমি তোমাকে 10 লাখ টাকা দেব। বলো তুমি রাজি? বলো তুমি রাজি? বলো তুমি রাজি? রাজি রাজি রাজি। দিদি, তবে এ ব্যাপারে আমার কয়েকটা শর্ত আছে। শর্ত? এক, আমি যতদিন ও বাড়িতে থাকবো ততদিন আমার ভাই কেলেঙ্কারি আমার সাথে ততদিন থাকবে। 2, আমি ও বাড়িতে থাকাকালীন আমি যা ভালো বুঝবো আমি তাই করব, আমার কাজে বাধা দেওয়া চলবে না। 3, আমার কাজে কেউ বাধা দিলে বা গালিগালা করলে আমি কিন্তু তার গায়ে হাত তুলব। বলুন, এই 3 শর্তে আপনি রাজি? আমি তোমার সব শর্তে রাজি। তাহলে আমার অ্যাডভান্স? ঠিক আছে, এই নাও, এতে 20,000 টাকা আছে। আর আমারটা স্যার? ঠিক আছে, এনে ধর। তুই কি সত্যি সত্যি বিয়ে করবি নাকি? আরে যদি করি তাহলে? এই খেয়েছে কিন্তু। আরে চেপে যা রে ভাই, তুই চেপে যা, তুই শুধু আমার খেলাটা দেখে যা। তা মহিম বাবু, আপনার সাথে আমার কাজ শুরু হলো। ধৈর্য তোমার বুদ্ধিকে বন্ধ বানিয়ে আমি তোমার বৌমাকে তোমারই ঘরে নিয়ে যাচ্ছি। শোনো বন্ডা, আগামী পরশুদিন তুমি তৈরি থাকবে। আমি রেজিস্ট্রি অফিসারকে নিয়ে এসে তোমাদের রেজিস্ট্রি ম্যারেজটা করে দেবো। আর একটা কথা, 1 বছর তোমার বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। এই 1 বছরের জন্য তুমি হবে শুধু এই সম্রাট সেনের চুক্তি করাবো। কিন্তু সম্রাট এখন কোথায়? আরে বাবা, কোথায় আবার? ওই তো প্রেয়সীর প্রিয় হয়ে স্ফূর্তি করছে রানীর ঘরে। রানীকে মহিম বাবু? একটা নষ্টা মেয়ে ছেলে, ওকে দিয়েই তো সম্রাটের মাথাটাকে আমি চিবিয়ে চিবিয়ে খাওয়াচ্ছি। না, তুমি যত সহজে টাকার জন্য এ বিয়েতে রাজি হয়ে গেলে, ওই সম্রাট কিন্তু এ বিয়েতে এত সহজে রাজি হবে না। তাই তো রানীর ঘরে গিয়ে রানীর মাধ্যমে সুরার সুন্দরীর মোহে আচ্ছন্ন করে সম্রাটকে আমি এ বিয়েতে রাজি করাবই। ঈশ্বর, তোমার খেলা বড়ই চমৎকার। নদীকে যে দেখতে বন হোক না কেন, সাগরে সে মিশবেই মিশবে। কি ব্যাপার বলতো দিদি? স্যার আমার মাথায় তো কিছু ঢুকছে না। বেশ তো 6 কাপড় দান ফেলে 2 পয়সা কামাচ্ছিলাম, এখন কি ওই বাড়িতে গিয়ে 1 বছরের জন্য গ্যারেজ হয়ে থাকতে হবে? হ্যাঁ, থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে। এ তুই কি আরম্ভ করেছিস বলতো মাইরি? জোর দিয়ে বলছিস থাকতে হবে। বেশ, তা নয় থাকলাম, কিন্তু তুই কি সত্যি সত্যি ওই সম্রাটকে বিয়ে করবি? যদি করি তাহলে তোর আপত্তিটা কোথায়? আপত্তি আছে, জানা নেই শোনা নেই কোথাকার কোন মাতাল। আমি কিছুতেই ওর সাথে তোর বিয়ে দেবো না। তা বলে তো চলবে না রে ভাই, বিয়ে আমাকে করতে হবে। আমি যে কথা দিয়েছি। কথা দিয়েছিস বলে নিজের জীবনটা তুই জলে ফেলে দিবি? ভাই, তুই কি পাগল হয়ে গেছিস? না রে ভাই, না, আমি পাগল হইনি, পাগল হইনি। আমি বেশ সম্পূর্ণ ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছি। আজ অতীতের সঙ্গে আমার দেখা হয়ে গেছে। পরপর বেশ কয়েকটা অঙ্ক মিলে গেলেও মিলছে না কিন্তু একটা অঙ্ক। এসব তুই কি বলছিস দিদি? আরে ভাই, আমি ঠিকই বলছি, আমি ঠিকই বলছি। তুই হয়তো আমার জীবনে অনেক কিছুই জানিস না। আমি তোকে বহুবার বলার চেষ্টা করেছি, কিন্তু বলতে গিয়েও বলতে পারিনি। আজ বোধহয় সব কিছু বলার সময় এসেছে রে ভাই। কি কি আমি জানি না বল। এতদিন আমার কাছে কি গোপন রেখেছিস বল? কি জানি না আমি বল। বলবো, বলবো রে ভাই, বলবো তোকে আজ আমি সব বলবো। কিন্তু ভাই, সব শুনে তুই সহ্য করতে পারবি তো? কি এমন কথা যা শুনে আমি সহ্য করতে পারবো না? বল দিদি বল, কি এমন কথা যা শুনে আমি সহ্য করতে পারবো না? যদি বলি, যদি বলি তুই
তুই কি বললি দিদি? আরে ভাই, আমি ঠিকই বলছি, আমি ঠিকই বলছি। তুই আমার নিজের ভাই নস। ওরে আব্বা জানো আমার নিজের বাবা নয়, আমার বাবার নাম সাংবাদিক শুভেন্দু চৌধুরী। দিদি আমি হিন্দুর মেয়ে। ওই শয়তানরা আমার বাবাকে খুন করেছিল। বাবার লেখা ডায়েরি পড়ে আমি সব জানতে পেরেছি। এছাড়া আব্বা যারা আমাকে বলেছিল কি বন্যা, তোর বাবা শুভেন্দু চৌধুরী ছিল এক সৎ সাংবাদিক। আল্লাহ তাকে দিয়েছিল অপুরন্ত সাহস আর প্রতিবাদ করার শক্তি। তাই তোর বাবা শুভেন্দু চৌধুরী অন্ধকার জগতের মুকুট হিল সম্রাট নিশিকান্তের বিরুদ্ধে ধরেছিল কলম। খবরের কাগজে সমস্ত পাপ কাজের কথা প্রকাশ্যে চলে আসাতে ওই নিশিকান্ত তোর বাবাকে খুন করে। তাই আমি চাইব না তুই লেখাপড়া শিখে বড় পুলিশ অফিসার হয়ে আইনের পথে তুই তোর বাবার মৃত্যুর প্রতিশোধ নিবি। মনে রাখিস, তোর বাবার খুনের নাম নিশিকান্ত। আমি পৌঁছাতে পেরেছি। আমি পেয়েছি সদস্যকে, আমি পেয়েছি সম্রাটকে, কিন্তু এখনো পাইনি আমি নিশিকান্তকে। কিন্তু দিদি তুই যখন সব খুঁজে পেলি, আমি যে তখন সব হারিয়ে ফেললাম। দিদি ভাই, এত বড় একটা কথা তুই এতদিন লুকিয়ে রাখতে পারলি? বিশ্বাস কর, আমি তোকে দিদি ভাবতাম না, মা ভাবতাম রে মা। তুই আমাকে কথা দে দিদি, আমাকে ছেড়ে তুই কোথাও যাবি না। আমি মুসলমান বলে তুই আমাকে ঘেন্না করবি না। এতদিনে তুই এই কথাটা বলতে পারলি রে ভাই? এতদিনে এই কথাটা বলতে পারলি? ওরে আমাদের দুজনের রক্তই তো লাল, তাহলে হিন্দু মুসলমানের পার্থক্যটা করিস কি করে? ওরে ভাই, তুই তো আমার যুদ্ধের সারথি। আমার হাতে হাত রেখে শপথ করে বল, এই যুদ্ধে তুই আমার সাথে যাবি না? দিদি তোকে ছেড়ে আমি কোথায় যাব রে ভাই? তোকে ছেড়ে আমি কোথায় যাব? তুই যেমন আমাকে ভালোবাসিস, আমিও ঠিক তেমনি তোকে ভালোবাসি রে ভাই। আয় ভাই আয়, আমার হাতে হাত রেখে শপথ করে বল, এই যুদ্ধে তুই আমার সাথে সারা জীবন থাকবি। বল ভাই বল। তুই আমাকে ক্ষমা কর দিদি, আমি তোকে ভুল বুঝেছিলাম। এই আমি তোর হাতে হাত রেখে শপথ করে বলছি, এই যুদ্ধে তোকে জেতানোই হবে আমার একমাত্র লক্ষ্য। তাহলে চল আব্বাজানকে গিয়ে বলি, আব্বাজান তোমার কথা মতো শয়তানের মৃত্যু ঘন্টা বাজানোর সময় এসে গেছে। চারিদিকে বিদ্রোহী ঝলছে অগ্নিশিখা, দাও দাও করে পুড়ে পড়বে এই শয়তানরা। তোমরা তৈরি হও, আমি আসছি। কাল বৈশাখী লন্ডা ভন্ড করতে আসছি। কাল বৈশাখী। मुझे नौ लखा मंगा दे रे ओ सैया दीवानी। मुझे 9 लाख मंगा दे रे ओ सैया दीवानी। मुझे 9 लाख मंगा दे रे ओ सैया दीवानी। माथे पे झूमर, कानों में झुमका, पाँव में पायलिया, हाथों पे हो कंगना। मुझे 9 लाख मंगा दे ओ सैया दीवानी। मुझे रंगीला सिला दे ओ सैया दीवानी। तुझे मैं तुझे गले से लगा लूंगी ओ सैया दीवानी।
मुझको सजा दे बलमा पूरी कुमारी हो कम समय उमरिया तेरे लिए नाच सज के सवरिया लाले मंगा भी सजना सूरज से लाले मंगा भी सजना तुझे मैं तुझे हो लगा लूं ओ सैया दीवानी तुझे हो तो से लगा लूं ओ सैया दीवानी मुझे लौला था मंगा दे ओ सैया दीवानी नशे में कौन नहीं है मुझे बताओ जरा नशे में कौन नहीं है मुझे बताओ जरा नशे में कौन नहीं है मुझे बताओ जरा लोग कहते हैं मैं शराबी हूँ लोग कहते हैं मैं शराब কি হলো তুমি ওরকম করছো কেন তোমার কি খুব কষ্ট হচ্ছে কষ্ট না 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 রানী না আমার আর কোনো কিছুতেই কষ্ট হয় না না আজ অনেক মদ খেয়েছো আর খেতে হবে না এইভাবে যদি প্রত্যেকদিন মদ খাও তাহলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে হাসালে হাসালে রানী হাসালে আচ্ছা আচ্ছা আমাকে দেখে কি তোমার খুব সুস্থ বলে মনে হয় রানী রানী আমার জীবনটা একটা মরুভূমি স্নেহের বৃষ্টি নেই ভালোবাসার বন্যা হয় না চাওয়া পাওয়ার কিশলয়গুলো গজায় না শুকনো ডালে শুধু শুধু হাহাকার আর অন্ধকারের বালির উপর মরিচিকার পেছনে ছুটে চলেছে সম্রাট এ তোমার ভুল ধারণা সম্রাট তোমার জীবনে একদিন পাখি ডাকবে নতুন করে সূর্য উঠবে তুমি শুধু বাঁচাওর অঙ্গীকার করো বাঁচতে যে আমার ইচ্ছা করে না রানী কি হবে আমার বেঁচে থেকে কি আছে ওই মরা পৃথিবীতে কেন সুখ আছে শান্তি আছে মায়া মমতা আন্তরিকতা আছে ঠিক ঠিক বলেছো রানী তুমি ঠিক বলেছো কিন্তু তুমি কি জানো সেই সুখকে মেরে ফেলার জন্য অসুখ আছে সম্রাট শান্তির প্রদীপ নিভিয়ে দেওয়ার জন্য অশান্তির ঝড় আছে প্রেমকে মার্ডার করার জন্য ডিভোর্স আছে মায়া মমতা আন্তরিকতাকে কবর দেওয়ার জন্য মানবিক মূল্যবোধহীন লজ্জাহীন সততাহীন অরাজনৈতিক ক্ষমতার অপব্যবহার আছে সম্রাট হলো না রানী হলো না আমার সে আশার পূরণ হলো না আমি আমার স্বপ্নের আলে আর আলোর পেছনে দৌড়াচ্ছিলাম ঠিকই কিন্তু কখন যেন সে আলের আলোটুকু ঘন কুয়াশায় হারিয়ে গেল সম্রাট এত সহজে ভেঙে পড়ার ছেলে তো তুমি নও রানী তোমার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তার থেকে বেশি ঝড় বয়ে গেছে আমার উপর দিয়ে কই আমি তো ভেঙে পড়িনি মনটাকে শক্ত পাথরের বাঁধ করে চোখের জলকে আমি আটকেছি এ কি রানী তোমার চোখে জল না না এ আমার চোখের জল নয় এ আমার বেঁচে না থাকার প্রয়াস রানী অভিমানের বহিঃপ্রকাশ অভিমানের বহিঃপ্রকাশ একই এখনো দেখছি মান অভিমানের পালাটা একেবারে শেষ হয়নি কি মহিম বাবু আপনি কেন তোমার বাড়িতে আসতে নেই বুঝি বড় অসময়ে এসে পড়লাম তাই না আসলে মানে সম্রাটের সঙ্গে আমার একটা গুরুত্বপূর্ণ দরকার আছে তাই আমি আসতে এখানে বাধ্য হলাম গুরুত্বপূর্ণ দরকার ওর জন্যই তো এত চিন্তা ভাবনা রানী ওর একটা সুবন্দোবস্ত করতে না পারলে আমার মনটা কিরকম কেঁদে ওঠে আর চোখের জল আমি একদম সহ্য করতে পারি না রানী রানী তুমি বিশ্বাস কর বিশ্বাস মামা মামা বাংলা শব্দ অভিধানে ওই বিশ্বাস নামক কথাটা কত নম্বর পাতা আছে সেটা আমার জানা নেই তবে তবে কলিযুগের বিষাক্ত হাওয়ায় বিষিয়ে যাওয়া মানুষগুলো সেই পাতাটাকে ছিঁড়ে ফেলেছে সেটা কিন্তু আমি হলফ করে বলতে পারি মামা তুই আমাকে ভুল বুঝিস না রে ভাগনা আসলে তোর ছোট মা মানে আমার দিদি মঞ্জু যে তোর সঙ্গে এত বড় শয়তানি করবে তা আমি ভাবতে পারিনি রে মামা মামা
ছোট মা সম্পর্কে কোনো রকম বাজে কথা আমি শুনতে জানি বা তুমি কি বলতে এসেছো তাই বলো। ঠিক আছে, তাহলে বলেই ফেলছি। আসলে বিমলাদির বয়স হয়েছে জামাই বাবু, মানে তোর বাবার না আর আগের মতো সেবা শুশ্রূষা করতে পারছে না। তাছাড়া তোর ছোট মায়ের সংসারের বিভিন্ন ঝামেলা, তার উপর সেনবাড়ির উত্তর সূরিও তো চাই। তাই 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 আমি ঠিক করেছি এবার তোর একটা বিয়ে দেব। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। মামা, মামা তোমার ঠিক করা কাজটা যে কতটা বেঠিক সেটা তুমি নিজেই জানো। বিয়ে আমি করব না। কেন করবি না? বিয়ে হচ্ছে বয়সের চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও, ওকে কিছু বোঝাও। সম্রাট, সম্রাট, মহিমবাবু তো ঠিক কথাই বলেছে। রানী, আমার মতো মেয়ে মানুষের কাছে আর কতদিন তুমি নিজেকে বিলিয়ে দেবে? রানী, রানী, এসব তুমি কি বলছো বলো তো? কি বলছো এগুলো? আমি ঠিকই বলছি, অবুঝ হয়েও না। মহিমবাবু যেটাই বলছে তুমি সেটাই করো। রানী, বিয়েটা তুমি করে ফেলো। তাছাড়া তুই কি স্বার্থপরের মতো শুধু নিজের কথাটাই ভাব? তোর বাবা মায়ের কথা ভাববি না? সেন বাড়ির ভবিষ্যৎ নিয়ে কোনো ভাববি না? কিন্তু মামা, কোনো কিন্তু নয়। একটিবার ভেবে দেখতো তোর বাবা তোর বউয়ের মুখটা দেখার জন্য কত আশা নিয়ে বেঁচে আছে। তুই কি চাস না তোর বউ এসে তোর বাবাকে নিজের হাতে সুস্থ করো? হ্যাঁ মামা, হ্যাঁ আমি চাই বাবা সুস্থ হোক, তবু বলবো বিয়ে করবে না এই তো। কিন্তু সম্রাট, বিয়ে না করে সেনবাড়ির ভবিষ্যৎকে ঘরে না এনে তুমি তোমার পূর্বপুরুষদের কাছে কি কৈফিয়ত দেবে তা একটিবার ভেবে দেখেছো? ও মামা, মামা গো মামা, তুমি কেন বুঝতে চাইছো না? আমি যে রানীকে ভালোবাসি। বাসনা আরো বেশি করে ভালোবাসবে। আরে বাবা, এখানে তো আসতে আমি তোমাকে